অর্থনীতির দিক দিয়ে চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, কিন্তু মাত্র 40 বছর আগেও তারা ছিল পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে অন্যতম। 60-এর দশকে চীন আফ্রিকার অনেক দেশের চেয়েও গরিব ছিল, কিন্তু শেষ এই 40 বছরে দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। 1978 সালে চীনের জিডিপি ছিল $150 বিলিয়ন, সেখানে 2022 সালে তা দাঁড়িয়েছে $17.96 ট্রিলিয়ন, যা বর্তমানে 20 থেকে 22 ট্রিলিয়ন ডলারের আশেপাশে হবে বলে ধারণা করা হচ্ছে। 1979 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতি 8 বছরে গড়ে চীন তার অর্থনীতির আকার দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। 1980 সাল থেকে 2012 সালের মধ্যে দেশটির 80 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠেছে। আজকের ভিডিওতে আলোচনা করব চীন কিভাবে এত অল্প সময়ে চীনের অর্থনীতিকে এতটা শক্তিশালী করে গড়ে তুলল, এবং বাংলাদেশ কেন 2024 সালে এসেও বিশ্ব দরবারে নিজেদের সফল রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারেনি। The US and China, two superpowers. China, the factory of the world. The world's most populous country is facing a crisis. China's population is aging. চীনের অর্থনীতির এই উত্থানের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে অনেকটা পেছনে। চীনের গৃহযুদ্ধ চলে 1927 থেকে 1949 সাল পর্যন্ত। চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি বা সিএনপি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়না এর মধ্যকার এই যুদ্ধে শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টি জয়লাভ করে এবং গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না। তখনকার কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন মাও সেতুং। তিনি ক্ষমতায় ছিলেন 1949 সাল থেকে 1976 সাল পর্যন্ত। তার শাসনামলে চীনের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। তার আমলেই চীনের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। 1959 সাল থেকে 1961 সাল পর্যন্ত চলা এই দুর্ভিক্ষে শুধুমাত্র সরকারি হিসেবে 15 মিলিয়ন মানুষ মারা যায় এবং বেসরকারি হিসেবে মারা যায় প্রায় 15 থেকে 40 মিলিয়ন মানুষ। মাও সেতুং এর অর্থনৈতিক নীতিমালা ছিল ভুল ও ত্রুটিপূর্ণ। তার আমলে চীনের সাথে বৈদেশিক বাণিজ্যের তেমন কোনো সম্পর্কই ছিল না অন্যান্য দেশের সাথে। কৃষিতেও পিছিয়ে ছিল দেশটি। সেই সময় চীন সরকার কৃষকের উৎপাদিত শস্য যা ইচ্ছে মূল্যে কিনে নিত, ফলে কৃষক শোষণের শিকার হয় এবং অর্থনীতি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। 1978 সালে চীনের ক্ষমতায় আসেন ড্যাং জিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভঙ্গুর অর্থনীতির হাল ধরেন। তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং অর্থনীতি ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। বর্তমানে চীনের যে অর্থনৈতিক সমৃদ্ধ আমরা দেখি, সেটি শুরু হয় ড্যাং জিয়াওপিং এর হাত ধরেই। তিনি চীনের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন, যার ধারাবাহিকতায় বর্তমানে 78 কোটির বেশি দক্ষ জনশক্তি রয়েছে চীনে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন। ড্যাং জিয়াওপিং প্রথমে কৃষি ব্যবস্থার পরিবর্তন আনেন। তখন থেকে কৃষকরা নিজেদের পছন্দ মতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজারে বিক্রি করতে পারত। ফলে বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়। ফলশ্রুতিতে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হয়। এর সাথে সাথে ড্যাং জিয়াওপিং নজর দেন ক্ষুদ্র কুটির শিল্পের দিকেও। 1980 সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেসব পণ্যের যোগান দিতে ব্যর্থ হতো, সেসব পণ্যের যোগান দেওয়া শুরু করে ব্যক্তি মালিকানাধীন ক্ষুদ্র কুটির শিল্পগুলো। ফলে শিল্প খাতেও চীন আস্তে আস্তে এগিয়ে যায়। ড্যাং জিয়াওপিং পরিবর্তন আনেন চীনের ব্যাংকিং ব্যবস্থাতেও। 1978 সালের আগে চীনে পিপলস ব্যাংক অফ চায়না নামে একটি মাত্র ব্যাংক ছিল, যেটি একই সাথে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যবসায়িক ব্যাংক হিসেবে কাজ করত। 1978 সালের পর ব্যাংকটি একটি আধুনিক ব্যাংকিং নীতিমালা তৈরি করে এবং গঠিত হয় ব্যবসায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং বীমা সংস্থা। ফলে অর্থনীতির চাকা আরও গতিশীল হয়। ড্যাং জিয়াওপিং বৈদেশিক বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনেন। তখনকার চীনে শ্রম সস্তা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয়। ড্যাং জিয়াওপিং চীনকে আরও বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলেন। ফলে আস্তে আস্তে কৃষি নির্ভর দেশটির অর্থনীতি শিল্প নির্ভর হয়ে ওঠে। চীনকে বিনিয়োগ বান্ধব করার জন্য চীন সরকার বিভিন্ন জোন তৈরি করে। তৈরি হয় অর্থনৈতিক জোন, টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন, উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন জোন প্রভৃতি। ফলে চীনের প্রতি বিনিয়োগকারীরা আরও আকৃষ্ট হয় এবং চীন পণ্য উৎপাদন ও রপ্তানিতে পায় এক অভাবনীয় সাফল্য। 80-র দশকে চীনের শিল্পায়ন ও নগরায়ন ব্যাপকভাবে শুরু হয়।
1960 থেকে 1978 সাল পর্যন্ত দেশটির 16.2% থেকে 18.6% মানুষ শহরে বাস করত। 2000 সালে এটি বেড়ে দাঁড়ায় 35.9% এবং 2011 সালে হয় 50.5%। দ্রুত শিল্পায়নের ফলে মানুষ শহরমুখী হয় এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। চীনের দ্রুত উন্নয়নের আরেকটি কারণ হলো গ্রস ডোমেস্টিক সেভিং এর উচ্চ মান। এটি মোট জিডিপি ও মোট খরচের মধ্যকার পার্থক্য। অর্থাৎ মোট জিডিপি হয় যদি 100 টাকা আর মোট খরচ যদি হয় 60 টাকা, তাহলে গ্রস ডোমেস্টিক সেভিং হবে 40 টাকা। এর মান যত উচ্চ হবে মানুষের বিনিয়োগের ক্ষমতা তত বাড়বে। আশ্চর্যজনক হলেও সত্য যে চীনের গ্রস ডোমেস্টিক সেভিং এর মান অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এছাড়াও চীনের সরকার ব্যবস্থা সমাজতান্ত্রিক হওয়ার ফলে আমলাতান্ত্রিক জটিলতা কম, তাই যে কোনো সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা সম্ভব হয়। এছাড়াও চীনের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। অর্থাৎ কৃষি বাজার উন্মুক্তকরণ, কুটির শিল্পের উন্নতি, ব্যক্তি বিনিয়োগের স্বাধীনতা, বৈদেশিক বিনিয়োগ, আধুনিক ব্যাংক ব্যবস্থা, দ্রুত শিল্পায়ন ও নগরায়ন, অর্থনৈতিক জোন তৈরি, দক্ষ জনশক্তি, গ্রস ডোমেস্টিক সেভিং এর উচ্চমান, এসব কারণে চীন গত 40 বছরে অর্থনীতিতে অভূতপূর্ণ সাফল্য লাভে সক্ষম হয়েছে। চীনের বৃহৎ শিল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, অপরিশোধিত তেল উৎপাদন, সিমেন্ট, আয়রন, স্টিল, কয়লা শিল্প, অটোমোবাইল শিল্প প্রভৃতি। উল্লেখ্য, চীন পুরো পৃথিবীর প্রায় 60% সিমেন্ট একাই তৈরি করে। এছাড়াও চীন পৃথিবীর 1 নম্বর রপ্তানিকারক দেশ। বর্তমানে অবশ্য চীনে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে আমেরিকার সাথে বাণিজ্যিক যুদ্ধের কারণে। তবে ভবিষ্যতে পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা নাকি চীন হতে যাচ্ছে সেটা সময় বলে দেবে। তো চলুন এবার জেনে নেই 2024 সালে এসেও বাংলাদেশ কেন সফল রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি। অতীতের সরকারের কি ভুল পদক্ষেপ ছিল ও সরকার প্রধানেরা কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ছিল। বাংলাদেশ রাষ্ট্র 54তে ছাড়িয়ে 55তে পড়েছে। 5 দশক কিন্তু একটা রাষ্ট্রের জীবনে কম নয়। এক সময় আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম। সেই রাষ্ট্রের 23 বছর না যেতে আমরা অতৃপ্ত ও ক্ষুব্ধ হয়ে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ অর্জন করি। এক্ষেত্রে প্রধান যুক্তিটা ছিল যে পাকিস্তান আমাদের জন্য ব্যর্থ রাষ্ট্র ছিল। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র আমাদের জনপদের যে চাহিদাগুলো ছিল সেটি পূরণ করতে পারেনি বা পূরণ করতে ব্যর্থ ছিল। কিন্তু আমরা যে বাংলাদেশটি তৈরি করলাম তার বয়স তো পাকিস্তান আমলে আমরা যতদিন পাকিস্তান রাষ্ট্রে ছিলাম তার থেকেও দ্বিগুণ বেশি। এতদিনে তাহলে আমাদের অর্জনগুলো কি, কোথায় আমাদের ঘাটতি আছে, এগুলোর একটা বিশ্লেষণ, পর্যালোচনা, মূল্যায়ন করা হতেই পারে। একটা জনপদের নির্দিষ্ট একটা আবাসস্থল বা দেশ থাকে, কিন্তু যখন তা রাষ্ট্রে পরিণত হয় তখন সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধান ও কিছু ব্যক্তিবর্গ লাগে। আর জনগণের পক্ষ থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাই সেই দেশটির নীতি নির্ধারক ও রাষ্ট্র পরিচালক। বাংলাদেশের রাষ্ট্র পরিচালকদের কিছু ভুল নীতির কারণে বাংলাদেশকে নানান ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহুবার। 1996 থেকে 1997 সালের দিকে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দেয় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা জানি না খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বলতে তারা কি বোঝান। বিপুল পরিমাণ খাদ্যপণ্য আমাদের প্রতি বছর আমদানি করতে হচ্ছে। মাঝখানে আমরা সমস্ত জোর দিলাম ধান উৎপাদনের দিকে, কেননা মানুষকে ভাত খাওয়াতে পারলে মানুষ ঠান্ডা থাকবে। এই ধারণা থেকে রাজনীতিবিদরা কৃত্রিম উপায়ে বাজারে চালের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করে সবসময়। আমরা বলছি পদ্মা সেতু করেছি, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমাদের অর্জনটা কি? আমাদের টাকায় এগুলো আমরা করেছি, কিন্তু আমরা তো আরেকটা পদ্মা সেতু বা স্যাটেলাইট নিজেরা তৈরি করার জন্য বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে যে সক্ষমতা দরকার তা অর্জন করতে পারছি না। অপরদিকে মহাকাশে যে স্যাটেলাইট পাঠালাম তার রক্ষণাবেক্ষণের জন্য আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি। অন্যদিকে রয়েছে আবার কর্ণফুলী টানেল, তারও একই অবস্থা। রক্ষণাবেক্ষণের জন্য আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ দ্বিগুণেরও বেশি। 55 বছরে এসে আমাদের এই প্রশ্নটা জাগতে পারে, আমরা যে জন্য দেশটা তৈরি করেছিলাম, আমরা যে জন্য দেশটি স্বাধীন করেছিলাম, দেশটা কি সেই পথে চলছে? উন্নয়নের মূলা ঝুলিয়ে আমাদের সাবেক সরকারগুলো এভাবেই রুটির মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আমাদের মানচিত্রটাকে। 2024-এর 31 জুলাই ফিরিয়ে আসলো 36 জুলাই। দেশটাকে বাংলার দামাল ছেলেরা শকুন বা হায়নাদের হাত থেকে রক্ত ও জীবন দিয়ে আবারও দেশটাকে স্বাধীন করলো।
তবে এই স্বাধীনতাটা 1971 সালের মতো নয়, একটু ভিন্ন। যুদ্ধটা অন্য কোনো দেশের সাথে নয়, যুদ্ধটা হয়েছিল আমাদের দেশের কিছু হায়না ও স্বৈরশাসকের বিরুদ্ধে, যারা ছিল রক্ত শোষা মানুষ ও ইন্ডিয়ার তাবেদার। 24-এর বিপ্লবটা যেন 1971, 1975, 1991 এর মতো ব্যর্থ না হয়ে যায়। এর জন্য আমাদের দেশের নীতি নির্ধারকদের সংবিধান সংশোধন বা প্রয়োজন হলে বাতিল করে নতুন করে সংবিধান রচিত করতে হবে। এক প্রধানমন্ত্রী যেন দুইবারে বেশি সময় না থাকতে পারে তা প্রণয়ন করতে হবে। দেশের অভ্যন্তরীণ উন্নয়ন কাঠামোগুলোর ব্যয় কমিয়ে আনতে হবে। দেশকে রক্ষা করার জন্য সামরিক বাহিনীদের সুসংগঠিতভাবে তৈরি করতে হবে। শিক্ষা খাতে জিডিপির 5 থেকে 10% বরাদ্দ দিতে হবে। সংসদে বিরোধী দলের নেতাকর্মীদের পূর্ণ নিরাপত্তা ও বাকস্বাধীনতা দিতে হবে। আপনি সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করলেন। যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে, এটা আমার কাছে খুবই দুঃখজনক। দেশের সাধারণ মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। চিকিৎসা খাতকে আধুনিকায়ন করতে হবে। গার্মেন্ট শিল্পের উপর ডিপেন্ডেন্ট না হয়ে টেকসই অর্থনীতির উপর মনোযোগ বাড়াতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে হবে। তাহলে সেই আবারও 1700 সালের হারিয়ে যাওয়া গৌরব ফিরে পাবো আমরা, যে সময়টাতে বাংলার জিডিপি ছিল পুরো বিশ্বের 5 ভাগের 1 ভাগ।